সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কোটার সমাধান কোথায়। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক এবং জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ। ডাক্তার আকাশ, আমরা আলোচনা শুরু করতে চাই আপনাকে দিয়েই। সঙ্গত কারণে আপনার পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আজ মৃত্যুবার্ষিকী। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার প্রতি বিধেয়ী আত্মার শান্তি কামনা করে আলোচনাটা শুরু করতে চাই আপনাকে দিয়েই। কারণ জাতীয় পার্টির প্রতিষ্ঠা এবং তার এগিয়ে চলা, এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির যে হাল, আপনার কাছে কি মনে হয় যে তার অনুপস্থিতি জাতীয় পার্টির কর্মীরা অনেকটা হাড়ে হাড়ে টের পাচ্ছে? আপনাকে ধন্যবাদ। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি দুইজন সহ আলোচক সহ যারা শুনছেন সবাইকে। আজ 19 জুলাই, 14 জুলাই, আজ 14 জুলাই। আজ থেকে 5 বছর আগে 2019 সালের 14 জুলাই আমাদের ছেড়ে চলে যান আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। উনি সেনাপ্রধান ছিলেন, সফল রাষ্ট্রপতি ছিলেন। ওনার অবদান বাংলাদেশের মানুষ অনস্বীকার্য স্বীকার করবে। ওনার যে অবদান ছিল, দেখেন, উনি বাংলাদেশের মানুষের জন্য যা করে গিয়েছেন। যখন উনি রাষ্ট্রপতি ছিলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এই ভাঙ্গা দেশটাকে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠন করা হয়েছে। উনি এমন কিছু কাজ করে গেছেন যেটার জন্য বাঙালি সারা জনম ওনাকে মনে রাখবেন। আজকে দেখেন, রাষ্ট্রধর্ম ইসলাম, আমাদের 95% মুসলমান বাংলাদেশ। এই রাষ্ট্রধর্ম উনি ইসলাম গঠন করলেন। একসময় বাংলাদেশে আপনার শুক্রবারে সকল অফিস আদালত, স্কুল কলেজ খোলা থাকতো। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ সে শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করলেন। আজকে আমরা সেই শুক্রবারে ছুটির দিনের সুফল পাচ্ছি। একসময় আপনার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল, পানির বিল নেওয়া হতো। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ সকল পানি এবং বিদ্যুৎ বিল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মওকুফ করে দিলেন। সেটা মসজিদ, মন্দির, গির্জা সব। এবং এই জন্য সকল ধর্মের মানুষ ওনাকে ভালোবাসতেন। দেখেন, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ, এই যে আজান একসময় রেডিও টেলিভিশনে প্রচার হতো না, উনি সেই আজান রেডিও টেলিভিশনে যাতে প্রচার হয় সেই ব্যবস্থা করলেন। এখন থেকে রেডিও টেলিভিশনে আজান করে সম্প্রসারিত হয়ে আসছে। এরকম আপনার উনি ইসলামের জন্য অনেক কাজ করেছেন। জাকাত বোর্ড গঠন করেছেন, মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, গুচ্ছ গ্রাম গঠন করেছেন। এরকম অসংখ্য কাজের নজির ওনার আছে। এখানে টকশো শেষ করে ফেলা যাবে, কিন্তু ওনার কাজের মূল্যায়ন শেষ হবে না। আমি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে ওনার ভালো কাজগুলির জন্য ওনাকে জান্নাতবাসী করুক। এবং যদি কোনো দুষ্কৃতি থাকে, আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে ওনাকে ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতের সর্বোচ্চ আসন দেন। দেখেন, উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। উনি একটা দল গঠন করেছেন। ওনার অসংখ্য নেতাকর্মী ছিল যারা ওনাকে অবশ্যই আপনার মনে রেখেছে, মনে রাখে। এবং যেদিন ওনার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী, সেদিন সেটা উৎসব আকারে পালন করা হয় এবং ওনার যে গুণ কীর্তন সেগুলি করা হয়। অবশ্যই আমাদের কষ্ট আজকে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ নাই, কিন্তু না থাকলেও ওনার ভাই জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টিকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। এবং ওনার নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে এবং জাতীয় পার্টি সামনের দিকে অগ্রসর হচ্ছে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, মানুষের কল্যাণে কথা বলে যাচ্ছে। এবং সামনে ইনশাআল্লাহ জাতীয় পার্টি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং দেশের নেতৃত্ব দিবে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের। জি, ডাক্তার আকাশ, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার মাসুকুর রহমান, আমরা যেটি ডাক্তার আকাশ বলছিলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের জনহিতকর অনেক কাজের কথা তিনি উল্লেখ করেছেন। এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের আপনি একজন ছাত্র নেতা, আপনার কি মনে হয় যে এরশাদ সাহেবের অনুপস্থিতি বা তার যে ক্ষমতা থেকে চলে যাওয়া জনহিতকর কাজ, যে উদাহরণগুলো টানলেন,
সেটা বাংলাদেশের রাজনীতিতে আসলে মূল্যায়নটা কি? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। আমার ছাত্র রাজনীতির শুরুই স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছর তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার। দেখেন, আজকে আলোচ্য বিষয় ছিল কোটার সমাধান কোথায়। আমরা সেখানে আসবো। আমি বুঝছি, আজ সেখানে আমি এদিকে যেতে চাইনি এ কারণে। তারপর বলতে হয় 1982 সনের 24শে মার্চ একটি নির্বাচিত সরকার 1 থেকে 1.25 কোটি ভোটের ব্যবধানে নির্বাচিত জাস্টিস সত্তারকে হটিয়ে এই স্বৈরশাসক সামরিক আর্মির প্রধান এরশাদ ক্ষমতা দখল করেছে। এরশাদের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা 22 দল, আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে ওনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র 1991 27শে ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের মাঝ থেকে সেলিম, দেলোয়ার, দীপালি শাহ, বসুনিয়া, ডক্টর মিলন সহ অগণিত লোক মারা গিয়েছে। তার মধ্যে অন্যতম আমাদের নূর হোসেন, যার বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এবং তার আমলে বহুত অসংখ্য নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এদেশের 22টি সংগঠন, ছাত্র সমাজ সম্মিলিতভাবে সংগ্রাম করে এরশাদকে হটিয়েছে। তখন যারা এই নেতৃত্ব দিয়েছেন, তৎকালীন ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, বাকশাল ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ, আমি তাদের অবদানকে আজকে আমি স্মরণ করি। তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নিজেদের জীবন যৌবন বিলিয়ে দিয়েছেন। তাদেরই একজন আমি নগণ্য কর্মী ছিলাম। তারপর কি গণতন্ত্র প্রতিষ্ঠা হলো কিনা? অবশ্যই আমি বলি, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সেই গণতন্ত্র আবারকে উনি এরশাদের একটি স্বৈরশাসক ক্ষমতা থাকলে যে পরিস্থিতি দিয়েছেন, আমি বলতে চাই, বিশেষ প্রশ্নত ফাঁস করেছেন ড্রাইভার, কি নাম জানো? আবেদ আলী। অত্যন্ত দুঃখ পৈতেশা বলতে হয়, আমাদের এলাকায় ওর বাড়ি। আমার সাথে কখনো তার দেখা হয় না, কিন্তু আমার চেহারা পরিচিত মনে হয়েছে। আবেদ আলী, সে তার ছেলে এখন জেলে। আবেদ আলী বলেছে, আমি বিশেষ পরীক্ষার প্রস্তুত ফাঁস করে যে অর্থ পেয়েছি, মসজিদ, মাদ্রাসা, মন্দির, অসহায় মানুষেরকে তাদেরকে আমি বিলিয়ে দিয়েছি। তার মানে আমি এসে পরিবহনের আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন, হজ করেছেন। তাহলে কি উনি নিষ্পাপ হয়ে গেলেন? নো। আমি এখানে এই টকশোতে এসে আপনার টাকা চুরি করে নিয়ে আমি ফেরত দিলাম। আমি শুনলাম এই বিশেষ প্রশ্নপত্র যারা পেয়েছেন তার মধ্যে 3 জন নাকি পদত্যাগ করেছেন ইতিমধ্যে। আমি বললাম, তাহলে কি তারাও আইনের চোখে ক্ষমা পাবে না? ক্ষমা পাবে না। 3 জন নাকি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এই প্রশ্ন। সুতরাং এরশাদের জন্মটাই অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে, সামরিক শাসনের মাধ্যমে এদেশে আপনি দেখেন কোন আমলে সর্বমহল একত্রিত হয়েছে ওনার বিরুদ্ধে, এমনকি জামাত ইসলাম সহ সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি। এটার একটা মুখস্থ আমার, ওই দিকে আমি আর যেতে চাই না, যেহেতু উনি মারা গিয়েছেন। আমি বলি, এখন আমি সর্বশেষ বলতে চাই, উনি মারা যাওয়ার পর ওনার রেখে যাওয়া দল, এটা আর এখন দল নাই। উনি বলেছেন একটা গ্রুপে ওনার ভাই, আপন ভাই, আর একটা গ্রুপে ওনার স্ত্রী আর একটা দল করেছেন। তারা বর্তমান সরকারি দলের পদলেহন ছাড়া, উচ্ছিষ্ট খাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। স্বয়ং তথাকথিত বিরোধী দলীয় নেতা উনি বলছেন, পাবলিক বলে আমরা কিসের বিরোধী দলীয় নেতা? তো এটার দল নাই। এই সরকারের সাথে গিয়ে যে দলের সাধারণ সম্পাদক বলেন, লেখেন, জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত, এটা একটা দল হয় নাকি? এটা কোনো দল? তারা ইনু সাহেব, রাশেদ খান মেনন বড় বড় কথা কয়, এটা কোনো দল নাকি?
কিন্তু যাবো না, আমরা ইলেকশনে যাই নাই। বিএনপি স্টিল নাও মাঠে, আমাদের মাথা ভেঙে দিয়েছেন, আমাদের অবস্থান নাই, আমরা মাঠে রাজপথে রয়েছি এখনো। দিস ইজ কল পলিটিক্স। এই যে দেখেন কোটা আন্দোলন, কোটা আন্দোলন একটা রাজনৈতিক দলের দায়িত্ব কি? একটা রাজনৈতিক দলের দায়িত্ব দেশে দুঃশাসন, দুর্নীতি, আপনার অন্যায় অত্যাচার বিরুদ্ধে যারা মাঠে নামবে তাদেরকে সমর্থন করা। অন্যায় প্রতিবাদ যে গোষ্ঠী, যে দল, যে সংগঠন করবে, একটা শ্রমিক সংগঠন যদি ন্যায় সংগঠন সংগ্রাম করে তাকে সমর্থন দেওয়ার রাজনৈতিক দলের দায়িত্ব সেটা। বিএনপি তাই করছে, তাই করছে, তাদের দায়িত্ব তো সেটা। আবার ওই অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসনে তার প্রতিবাদ করা, সেটা তো রাজনৈতিক দলের দল, সেটাই তো দল। জাতীয় পার্টি কোথায় আছে? বিরোধী দল বলেন কোথায় আছে? বলে যে দলের প্রধান বলে যে আমাদের মানুষ বলে গৃহপালিত বিরোধী দল, ওনার রেখে যাওয়া দল থাকে না। শোনেন, আদর্শের উপরে ভিত্তি করে দল দাঁড়াই থাকে, আদর্শবিহীন দল সেটা দেখতে পারে না। আপনি দেখেন এদেশে কমিউনিস্ট পার্টি এক সময়, এদের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি করে কেন দাঁড়াইতে পারলো না? এরা কেন পারলো না? এই সরকারের দালালি। এ দেশের জনগণ, ব্রিটিশ আমল বলেন, পাকিস্তান আমল বলেন, এই স্বাধীনতা উত্তরে বলেন, কোন দালালিকে জনগণ সমর্থন করে? দালালি করে, উচ্ছিষ্ট ভোগ করে, সাময়িক সাময়িকই পাওয়া যায়, কিন্তু আপনার দীর্ঘদিন টিকে থাকা যায় না। যদি তাই হইতো, যদি তাই হইতো, আমি বলি তাই হইতো, বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। আপনারা দেখেন সেদিন আমরা পল্টনে মিটিং ছিলাম, স্টেজে ছিলাম, আমরাই ভাবি নাই। সকালে 12টায় ভাবছি বৃষ্টি, প্রোগ্রাম হবে না সারাদিন। সেখানে আমাদের লোকের সমাজ, এটা হয় আদর্শের। ঠিক আমি লিখো তাই। কবে শেখ মুজিব মারা গেছেন, তার আদর্শের ভিত্তি করে দল ঠিকই রয়েছে। খন্দকার মাশিকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আমার শিরোনাম যেটি কোটার সমাধান কোথায়, যেটি খন্দকার মাশিকুর রহমান বললেন যে তাদের প্রতি তাদের সমর্থন আছে, কারণ রাজনৈতিক দলের একটি দায়িত্ব। এই সমর্থনকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে, বিজ্ঞ প্যানেল এবং এসএডিবির সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। শুরুতে যেহেতু আপনি জাতীয় পার্টির প্রয়াত নেতা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে মিস্টার আকাশের দ্বারা এই দিনে আলোচনা শুরু করেছেন, আমি একজন মুসলমান হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের প্রতি মহান রাব্বুল আলামিনের দরবারে তার কাছে প্রার্থনা করি যেন মুসলমান হিসেবে ওনাকে যেন আল্লাহ তাআলা বেস্ট নসিব করেন। তবে যে কথা মিস্টার আকাশের কথার পরিপ্রেক্ষিতে জনাব মাশিকুর রহমান বললেন, ছোট্ট করে বলি, এরশাদ যে পথে এসেছে, ক্ষমতা গ্রহণ করেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, আমার বিবেচনায় এরশাদের চেয়ে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণটা ছিল পরিপূর্ণভাবে অবৈধ এবং ৭৫ সাল থেকে জিয়াউর রহমান মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা অফিসার, নৌবাহিনী অফিসার, বিমান বাহিনী অফিসার, হাজার হাজার সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছিল, যার প্রত্যক্ষ নির্দেশদাতা ছিল জিয়াউর রহমান। স্বাভাবিক কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের রাজনীতিতে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ প্রথম যেটা করেছিলেন সেটা জিয়াউর রহমানই করেছিলেন। এবং আপনি দেখবেন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেনের বইয়ে লেখা যে 1975 সালের 4 অক্টোবর সম্ভবত বা 24 অক্টোবর জেনারেল জিয়া, 24 আগস্ট 1975 সাল জেনারেল জিয়া চিফ অফ আর্মি স্টাফ হয় এবং তার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হয় হোসেন মোহাম্মদ এরশাদ। এরপর থেকে অনেক নাটকীয় হত্যাযজ্ঞ, কর্নেল তাহের, এই সমস্ত কিছুর নাটের গুরু ছিল জিয়াউর রহমান। স্বাভাবিক কারণে বাংলাদেশের রাজনীতির যে রক্তাক্ত যে ইতিহাস, সেটার মাস্টার মাইন্ড ছিল জিয়া। স্বাভাবিক কারণেই আজকের একজনকে ছোট করে আরেকজন বড় হওয়ার সুযোগ নেই, ওই পথটা চিনিয়ে গেছিলেন জেনারেল জিয়া। এখন আসেন মূল কথায়, বাংলাদেশের রাজনীতির আলোচনার বিষয়
গত 12-13 দিন ধরে জি আমাদের কোমলমতি সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। এখন এই আন্দোলন প্রথমত কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের আন্দোলন, এটাকে আমাদের কয়েকটা ভাবে বিবেচনা করতে হবে। প্রথমত, গোটা দুনিয়াতে কোটা ব্যবস্থা আছে। একটি ইনক্লুসিভ সোসাইটি, একটি ইনক্লুসিভ স্টেট করার জন্য কোটা ব্যবস্থা দুনিয়ায় আছে। খোদ আমেরিকাতে আছে, কানাডাতে আছে, আমাদের পাশের দেশ ভারতে আছে, নেপালে আছে, মালয়েশিয়াতে আছে, চীনে আছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি এটি একটি সমতাভিত্তিক সাম্যের রাষ্ট্র বিনির্মাণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ, যে বাংলাদেশে আমার প্রয়াত বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে যখন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তখন তার প্রিয়তমা স্ত্রী, আমার বড় বোন, আমি 7 দিনের বাচ্চা, আমার দাদি, তার 6টা ভাই, এটা রেখে আমার বাবা যখন সম্মুখ সারির যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তখন কি আমার বাবা কখনো ভেবেছিলেন যে উনি মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? উনি কখনো ভাবেননি তার এই আদরের সন্তানটাকে দেখতে পাবেন। যে মানুষগুলো সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে প্রত্যক্ষভাবে সশস্ত্র সংগ্রামের যুদ্ধে অংশগ্রহণ করলেন, সেই জায়গাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 72 সালের সংবিধানে আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের পিছিয়ে পড়া নৃগোষ্ঠী, আমাদের নারী সমাজ, তাদের সকলকে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব কোটার প্রচলন করেছিলেন। আজকের কোটার বিরুদ্ধে কারা কথা বলছেন এবং কোটা সংস্কার যে হবে তার জন্য সরকারের দিক নির্দেশনা আছে। যেমনিভাবে কোটা আন্দোলন যখন হলো, তখন 2018 সালে যখন কোটা বাদ দেওয়া হলো, তারপরে কিন্তু সরকারই আবার যখন হাইকোর্ট, 2 জন মুক্তিযোদ্ধার সন্তান তারা যখন হাইকোর্টে মামলা করেছে, তারপর কিন্তু সেই মামলার এগেনস্টে আবার সরকার আপিল করেছে। তার মানে সরকারের উদ্দেশ্য সৎ, তারাও কোটা সংস্কারটা চায়। কিন্তু আজকের যারা এই আন্দোলনের নামে এটাকে ইস্যু করে, নন ইস্যুকে ইস্যু করে, আজকের কোর্ট একটি ইতিমধ্যেই একটা আদেশও দিয়েছেন, স্থগিত আদেশ দিয়েছেন যে 2018 সালের ন্যায় চলবে 7ই আগস্ট পর্যন্ত। তারপর আজকে রাস্তায় কারা আছে? আজকে যারা আমার বাবার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা কুখ্যাত রাজাকারের সন্তান শাবক, আমার বাবা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অস্ত্র যুদ্ধে হাতে নিয়ে যুদ্ধ করেছিল, তখন তো পাকিস্তানের পক্ষের যে রাজাকার সে তখন তো মুক্তিযুদ্ধে যাননি, তখন তো পাকিস্তানি পক্ষে দালালি করে আমার বাড়িতে আগুন দিয়েছিল, তাদের প্রেতাত্মা তাদের দালালি করেছিল। আজকের তারা, আমি মনে করি 72-এর ক্ষেত্রে 7.5 কোটি বাঙালি ছিল, আজকে আমার বাংলাদেশের মানুষ 17 কোটি বা 18 কোটি। স্বাভাবিক কারণে এই কোটা সংস্কার হতে পারে, তার পক্ষে আমি। দাসকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে 75-এর পর খুনি জিয়াউর রহমানের আমলে একজন মুক্তিযোদ্ধা বীর দর্পে বলতে পারতো না আমি মুক্তিযুদ্ধ করেছি, কারণ তাদের সামরিক বেসামরিক বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল জিয়াউর রহমান। পাকিস্তানের প্রতাত্মা হিসেবে কাজ করেছিল, সেখানে মানুষ গর্ব করে সেই 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ বা তার মুক্তিযোদ্ধা হয়ে বেড়ে ওঠা, তার আত্মপ্রকাশ এই দেশটাকে স্বাধীন করলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে, সেটা গর্ব করে বলতে পারলো না। বোবা কান্না তাদের ভিতরে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা দেখেছি আমার বাবার কি নির্মম পরিহাস। যে এবং এরশাদের আমলের বাবার বাবা পরপর 2বার অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। এই পরিস্থিতির মধ্যে থেকে বাংলাদেশ হেঁটেছে। আজকের কোটার বিশ্লেষণগুলো আমাদেরকে খুব নিবিড়ভাবে করতে হবে। একটা হলো কোটার প্রয়োজনীয়তা, আর একটা হলো সংস্কার। কোথায় কোথায় কোটা আছে? নারী কোটা, যে মহান মুক্তিযুদ্ধে আমার বাবার পাশাপাশি আমাদের মায়েরা যখন এই মুক্তিযোদ্ধা ভাই বোনদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আমি একটা প্রগতির রাষ্ট্র চাই, আমি একটা প্রগতিশীল রাষ্ট্র চাই। আমি আজকে নারী সমাজ কাজ করছে বিধায় আমি গার্মেন্টস সেক্টরে গোটা দুনিয়ায় 2য়তম এক্সপোর্ট কান্ট্রি। কার কারণে?
নারীর কারণে। সেই নারী যদি পিছনে থাকে আপনি সামনে থেকে এগিয়ে যেতে পারবেন না। তার জন্য 10% একটা পরিসংখ্যান আপনাকে দেই, বুঝতে পারবেন যে এই 10% 2018 সালের পর থেকে না থাকার কারণে 36তম বিসিএস এর নারীর ছিল 36%, 37তমে 28.66, 38তম বিসিএস এর 30.30। এটা কোটা যখন ছিল, কোটা যখন বাতিল হলো তখন 40তম বিসিএস এর নারী নেমে আসলো 22.86, 41তম চলে আসলো 26, 43তমে চলে আসলো একদম কম 19। তার মানে আজকের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1996 সালে প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরে আসে তখন নারীর ক্ষমতায়নের প্রকৃত কাজটা উনি হাতে নিলেন। প্রান্তিক লেভেলে একজন নারীকে মেম্বার হওয়ার মধ্য থেকে নারী ক্ষমতায়ন শুরু করলেন। আর্মি পুলিশে নারীর নিয়োগ দিলেন। এই রকমের একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, প্রগতিশীল রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র বিনির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করলেন। একটা করলেন রাজনৈতিকভাবে, একটা করলেন প্রশাসনিকভাবে। আজকের যারা আমার বাবা মাকে অন্ধকারাচ্ছন্ন রেখে তথাকথিত ধর্মের নামে জুজুর ভয় দেখি 71 মুক্তিযুদ্ধের সময় এই পাকিস্তানের যেমন বলেছিল ধর্ম থাকবে না, ভারত হয়ে যাবে, এই রকমের যারা কথা 71-এ বলেছিল, আজকের 2024 সালে এসে কোটা সংস্কারের নামে এই কারা সরাসরি আপনাকে এখানে তো ওনারা বলছেন সমর্থন, তা নয়। দুটো ইনোসেন্ট মুভমেন্ট বাংলাদেশের মানুষ দেখেছিল। নিরাপদ সড়ক চাই, আমাদের সন্তানদের মতো স্কুল গোয়িং গাইড। তারা যখন মুভমেন্ট করেছিল সেই মুভমেন্টটাকে, আন্দোলনটাকে অস্ত্র সন্ত্রাসের দিকে নিয়ে যেতে চেয়েছিল আমির খসরু মাহমুদ চৌধুরী একটা টেলিফোন বার্তার মধ্যে থেকে। আজকের আমাদের বিবেচনা করতে হবে নতুন করে। সরাসরি তারা কিন্তু বলছে কোটার নামে যখন বাংলাদেশের মানুষ কোনো আন্দোলন সংগ্রামের ডাকে সুযোগ পায় না, কোটা বুঝে বা না বুঝে আমাদের এই ভাইরা যারা আন্দোলন করছে, ছাত্র ভাইরা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কোটা মানে এই নয় মনিরুজ্জামান মনির পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ পাবে। কোটা মানে এই সেও মেধাবী, সে পরীক্ষা দেবে। আমি আপনি ছেড়ে দিচ্ছি, আপনি পরের অংশে যাবেন। আমরা একটা পরীক্ষার নিয়োগ ডাকলাম, আমি একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে জানি কেন আপনাকে বলছি। আমি যেহেতু সরকারি চাকরি করি, কিন্তু ওখানে নিয়োগের সময় আমাদের বোর্ড মিটিং হলো। বোর্ড মিটিংয়ের সময় একটা আমাদের এমডি বললেন যে স্যার আমাদের 90 জন নিয়োগ নিতে হবে। 90 জনের এগেনস্টে 500,000 মানুষ চাকরিতে দরখাস্ত করছে। তখন আমাদের বোর্ডের যে চেয়ারম্যান থাকেন ওনার কাছে উপস্থাপন করলো কত মার্কার বেস লাইনটা থাকবে কত, বলছে 45 মার্কস পাস করবে, 45 সকলে আপনারা পাস করবেন। তারপর হবে ভাইবা, ওই ভাইবা মার্কস যোগ করে তখন যখন সিলেকশন হবে তখন যে কোটার বিষয়টা আসবে। তার আগ পর্যন্ত সে তো পাস করছে, বিসিএস এ প্রিলিমিনারিতে পাস করে, রিটেনে পাস করে, দেন কোটা পদ্ধতি। আজকে বিএনপি জামাত এবং রাজাকার শাবকরা আজকে কোটাটাকে এমন জায়গায় উপস্থাপিত করার চেষ্টা করছে যে কারণে সরাসরি একটা সাধারণ ছাত্র বা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা আওয়ামী লীগকে বিলং করে বা প্রগতির কথা বলে, তারাও কিন্তু আজকে কোটার বিরুদ্ধে, মানে কোটা বিরোধী সংস্কারে, কোটা বিরোধী মুভমেন্টে নেমে গেছে। তারা কিন্তু জানে না। আমি একটা গতকালকে আপনার নামে নাম একজন নেতা, তার সাথে একটা টেলিভিশন টক শোতে 2 দিন আগে ছিলাম, সে যার রাজনীতি করে মিস্টার মাহমুদুর রহমান মান্না, জি, উনি 1971 সালে উনি তো আমার বাবার বয়সী মানুষই ছিলেন, প্রায় কাছাকাছি, বা আমার বাবার চেয়ে একটু ছোট। উনি মহান মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করেন নাই? আজকে বুঝতে হবে সে বিষয়টা। আজকে কারা বাম, কারা ওরা চৈনিক বাম, ওরা চায়নি বঙ্গবন্ধু সেদিন 70-এর নির্বাচনে যান। আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আমি কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোন বা সন্তান তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোটা একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, বিরতি নিতে চাই, মনির, কোটার সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতির মূল মাপকাঠি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু। অতএব বাংলাদেশে বসবাস করতে হলে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা আদর্শকে ধারণ করতে হবে। আপনার বাবারা যখন যুদ্ধে যান নাই, পাকিস্তানের পক্ষে দালালি করেছে, আমার বাবা যখন আমি পিতৃত্ব শূন্য হতে পারি এটা জেনে যখন আমার বাবা আমাকে রেখে মুক্তিযুদ্ধে গিয়েছে, সবচেয়ে বড় বিরতি নিব, বড় মেধার পরিচয় আমার বাবা। বিরতির পরে আমি আবার আসবো, কিন্তু আপনারা ফেল করেছেন। জি দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আকাশ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, এবার মূল আলোচনায় আসি যে কোটার সমাধান কোথায়। আপনার কি মনে হয় যে আদালতের বাইরে, বিশেষ করে আজকে শিক্ষার্থীদের যে আপনি মুভমেন্ট দেখেছেন, সেখানে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এতে আসলে কি কোনো সমাধান আছে? ধন্যবাদ। ওটার সমাধানের আগে 1 মিনিট মাশরুক ভাই যেভাবে আমাদের জাতীয় পার্টির পল্লীবন্ধু হোসেন মাহমুদ এরশাদকে আক্রমণ করে কথা বলেছে, আক্রমণ আসলে সঠিক দেখেন, তাই বলছি। প্রত্যেক দলের, আমি সবসময় বলি, প্রত্যেক দলের প্রধানদেরকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। আমি ওইদিকে যাচ্ছি না। আপনি দেখেন কোটার আগে যে দুর্নীতি নিয়ে যে কথাগুলি হচ্ছিল, দুর্নীতিটা শুরু হলো কোথায়? 90 সালে পল্লীবন্ধু হোসেন মাহমুদ এরশাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, ক্ষমতা আসার পরেই আপনার এই যে তারেক জিয়ার নেতৃত্বে একটা হাওয়া ভবন গঠন হলো। এই হাওয়া ভবন হচ্ছে আতুরঘর ছিল আপনার দুর্নীতির। তখন কুঠা পদ্ধতি ছিল। তারপরে দুর্নীতি কীভাবে হতো? চাকরি থেকে লিস্ট পাঠানো হতো হাওয়া ভবন থেকে। এই আওয়ামী লীগকে বলেন আজকে দুর্নীতি শিখিয়েছে বিএনপি। আর এখন আওয়ামী লীগ দুর্নীতিতে, একসময় বিএনপি চ্যাম্পিয়ন ছিল, এখন আওয়ামী লীগ সেই টেকনিক শিখে তারা সেই টেকনিক ফলো করে এবং তারাও চ্যাম্পিয়ন হচ্ছে। আজকে দেখেন যে কোটা পদ্ধতি, স্বাধীনতা 53 বছর পর আজকে বাংলাদেশের যে অবস্থান, আমরা যে বারবার আলোচনা করছি, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি পত্রিকা পড়েন, দেখলেই মনটা খারাপ হয়ে যায়। একটা গুড নিউজও দেখি না, মানে দেখলেই মনটা এত খারাপ হয়। হয় কেউ মারা গিয়েছে, নয় জলাবদ্ধতায় ঢাকা শহর ডুবে গিয়েছে, নয় আপনার এয়ার পলিউশন বিষাক্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। ছাত্ররা ঢাকা শহরে এই যে আন্দোলনটা করছে, ঢাকা শহর স্থবির হয়ে যাচ্ছে। আর আগেও বলছি যে একটা ছোট্ট আন্দোলন এলে ঢাকা শহরগুলো স্থবির হয়ে যায়। বিএনপি যখন আন্দোলন করছিল, মুভমেন্ট করছিল, তখনও ঢাকা শহর। আজকে দেখেন এই সরকার কেন এই আন্দোলনকে জিয়ে রাখছে জানেন? কোটা সরকার চাইলেই নিমিষের মধ্যে এটা সমাধান করতে পারে, কিন্তু এই যে বড় বড় মেগা দুর্নীতিগুলি হয়েছে, বেনজির, মতিউর এবং এই যে ফয়সাল, তাদের দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য করলে আজকে সরকার আপনার কোটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। করবে, ওইটা চাপা পড়ে যাক, নাহলে একটার পর একটা সরকারি যে থলের বিড়াল বেরিয়ে আসছিল। আজকে শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পিয়ন, তার 400 কোটি টাকার দুর্নীতি। কল্পনা করা যায় একজন পিয়নের যদি 400 কোটি টাকা, আজকে যদি আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি ক্ষমতায়, আপনি যদি ডাটা নেওয়া হয় কি পরিমাণ টাকার দুর্নীতি হয়েছে, একজন পিয়নের যদি 400 কোটি টাকা হয়, পিয়ন টাকাটা পেল কোথায়? তাহলে তার সাথে তো বিশাল একটা লিঙ্ক ছাড়া তো সেই টাকা কামানোর কথা নয়। তাহলে পিয়ন যদি 400 কোটি টাকা কামায়, তার উপরের লেভেলের লোকজন কত 100 কোটি টাকা কামিয়েছে। দেখেন, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আজকে এই যে কোটা কোটা পদ্ধতি বলছি, স্বাধীনতা 53 বছর পর যারা মুক্তিযুদ্ধ করেছিল, আজকে সঠিক মুক্তিযোদ্ধারই তো পরিসংখ্যান নেই, সঠিক রাজাকারের পরিসংখ্যান নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মুক্তিযোদ্ধার সন্তানরা, নাতি নাতনার কোটা পাবে না, থেকে রাজাকারের কোটা। আপনি রাজাকার কারা? সে পরিসংখ্যান আছে। যুদ্ধে যে মারা গিয়েছিল তাদের পরিসংখ্যান আছে। আমরা একটা এস্টিমেট বলি, আমরা সেটা মেনেও নিয়েছি, কিন্তু কোথায় রাজাকারের, কোথায় মুক্তিযোদ্ধার পরিসংখ্যানটা? কত মুক্তিযোদ্ধা ছিল, কত ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগ কেন ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে জানেন? এই যে কোটা পদ্ধতিতে চাকরি দেওয়ার জন্য। তারপরে তো আপনার এই 15 বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে। তাহলে এই যে আজকে একটা ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার হবে, এখানে কোটা পদ্ধতিতে 56%কে দিবেন, আর বাকি যা আছে সব প্রশ্ন ফাঁস করে তাদেরকে নিয়ে আসবেন। দেশটা চালাবে কারা? তো সে কি চুরি করবে না, বাটপারি করবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না? আপনি তো একজন মেধাশীল লোককে চাকরি দিতে পারেন নাই। 30% মুক্তিযোদ্ধার কোটা থাকতে হবে এই মুহূর্তে। আপনার কতজন মুক্তিযোদ্ধার সন্তান আছে? 53 বছর আগে যদি কেউ মুক্তিযুদ্ধ করে থাকে, তার সন্তানরা যা কোটা পাওয়ার পেয়ে গিয়েছে, তাদের আর কোটার প্রয়োজনীয়তা এখন নাই। এখন আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। মেয়েরা এখন সবচেয়ে বেশি অগ্রসর। আপনি জানেন মেডিকেলে যে মেয়েরা সবচেয়ে বেশি চান্স পায় ছেলেদের চেয়ে। ক্লাসে আপনি যদি গিয়ে ঢুকেন, 60%, 70% মেয়ে, 35%, 40% ছেলে। আমাদের একটা মিটিংয়ে প্রিন্সিপাল বলছিল যে কিছুদিন পরে ছেলেদের জন্য হয়তো কোটা রাখতে হবে,
হ্যাঁ, এত 75% মেয়ে আমাদের এবারে আপনার ভর্তি হয়েছে। মেয়েরা তো অনেক অগ্রসর, মেয়েরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আপনি কোঠা রাখতে পারেন একটা আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে। যারা মুভমেন্ট করছে তারা কোমলমত শিশু, তাদেরকে কেন রাস্তায় নামিয়ে দিয়েছেন? সেটা বিএনপি ফায়দা নিতে পারে, আওয়ামী লীগ সেই ফায়দা নিতে দিচ্ছেন কেন? তাদেরকে নিয়ে ভাবেন, বসেন না। আপনারা তো কোনো সমাধানের পথ দিচ্ছেন না, দেখছেন না। এবং তাদেরকে যাতে তারা আপনার রাস্তায় ভাঙচুর করে, তারা যাতে অকারেঞ্জ করে, সেই পথ আওয়ামী লীগ বলে দিচ্ছে। অলরেডি দেখেন আপনার অজ্ঞাতনামা ছাত্রদের নামে মামলা দিয়ে দিয়েছেন। এরপর তো কয়েকদিন পরে গ্রেপ্তার করা হবে। কাকে গ্রেপ্তার করবে? যার কোনো ক্ষমতা নেই, যাকে গ্রেপ্তার করলে আপনার কেউ তদবির করবে না, জানবেনও না। তারপরে পুলিশের বাণিজ্য শুরু হবে। এই বাণিজ্য কতদিন চলবে? তাহলে এই যে কুঠার আমরা বলছি, আপনাদের ফার্স্ট ক্লাস কেন হবে? সেকেন্ড ক্লাস আছে, তৃতীয়, চতুর্থ, সেসব ক্লাসে মেয়েদেরকে দেন না। আমি আপনার কাছে আবার আসবো। বিভিন্ন পদে তো চাকরি আছে, তাদেরকে দেন। মুক্তিযোদ্ধাদের আপনি আরো সুযোগ সুবিধা বাড়ান। খন্দকার মাশিকুর রহমান, বিএনপি কি ফায়দা নিতে চায় এই আন্দোলন থেকে, যেটি মনিরুজ্জামান মনির বললেন, ইঙ্গিত করলেন? আমি মনিরের কয়েকটা কথা বলি। মনির, এই কোটা আন্দোলনে যারা কোমলমতি শিশুরা রাজপথে আছে, এরা যদি রাজাকারের সন্তান হয়, এদেশে আওয়ামী লীগ বিএনপি, আমরা কিন্তু সকলকে বলি নেই, আওয়ামী লীগ বিএনপি না, কোটা সংস্কারের কথা কিন্তু বলে দিছি। এই কোটা সংস্কার আন্দোলনে যারা রাজপথে রয়েছে, এরা যদি রাজাকার সন্তান হয়, আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশে নাই। নাম্বার ওয়ান, ডাক্তার আকাশ বলেছেন কোটা, শোনেন, বাংলাদেশে 1973 সনে, আমি ক্ষমা চাই, ওই সময় আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করেছি তখন বাংলাদেশে ম্যাক্সিমাম ডিসি 73 ব্যাচ, আর ম্যাজিস্ট্রেট হইল এরশাদের সময় 82 একটা স্পেশাল ব্যাচ হয়েছিল। তারা এই দুই ব্যাচের ম্যাক্সিমামের সাথে একটা সম্পর্ক হয়েছে রাজনৈতিক কারণে। তখন ছাত্র রাজনীতির নেতাদের সাথে এই প্রশাসনের একটা সুসম্পর্ক থাকত। তোফায়েল আহমেদ বলেছেন, আমি জাতির ব্যাপক ক্ষতি করেছি, এদের অযোগ্য লোক ওই সময় এই নিয়োগ দেওয়ার কারণে। কোটা 73 সনে তোফায়েল কোটা বলতেন, বেঁচে আছেন উনি, প্রকাশ্যে বলেছেন, পার্লামেন্টে বলেছেন, তোমাদের মতো অযোগ্য লোক নিয়ে এই শুরু কোটা। শোনেন, আমি কোটা বিরোধী নই। আজকে প্রথম আলোতে জিএম কাদের সাহেব, হাসানুল্লাহ ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ সাকি, 3 জনের কোটার উপরে খুব ঠান্ডাভাবে পড়লাম। একমত জুনায়েদ সাকি বাদে সবাই তো সরকারি উচ্ছিষ্টভোগী, বাকি কয়জন কেউ সমর্থন করে নাই। কি সমর্থন করে নাই? সুন্দর, আপনারা দেখবেন, আমি পত্রিকা আমাদের ভুলে গিয়েছি। আমিও কোটার বিরোধী নই। সংবিধানে সুস্পষ্টভাবে ওনাদেরটাও পড়েছে, আমি যেটুকু জানি, অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এটা কারা? কোটা। এখন এই 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 আজকে পিএম এর আগেও বলেছেন, এর মধ্যে অনেকেও এই আন্দোলন করছে, চান্স পাবে না। আর বিএনপির লোক তো চাকরি হবেই না। এই 17 বছরে বিএনপির পরিবারের সম্পর্ক একটা লোকের চাকরি হয় নাই। বিশেষ ফার্স্ট হয়েছে, গোলাম আজমের নাতির সাথে প্রেম করে, তার চাকরি হয় নাই, বিশেষ বাদ। আপনার কোটালিবার আর 2টা ছেলে ছাত্র দলের গন্ধ হিন্দু, আমি নাম বলবো, বিশেষ 3 বার রিটার্ন থেকে আমরা বাদ। তুমি বিএনপির ছাত্র দলের সাথে ছিলে বা ছাত্র দল কর্তা, আসেন আমি বলি। সুতরাং বিএনপি চাকরি হবে ছেলে পান ওই হিসাবে না। আমি মনে করি এই ছেলেরা দেশ ও জাতির চিন্তা করে তাদের বিবেকের টানে আন্দোলন করছে। আমি বলি, মুক্তিযোদ্ধাদের কথা বলি, আমি তাদের উপর সম্মান রেখে বলি। আজকে পেপারে দেখবেন, স্বাধীনতার 7 বছর পর বিয়ে হয়েছে, তার ছেলেরা মুক্তিযোদ্ধা। আমি আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে, 5 বছর মুক্তিযুদ্ধের সময়, সে মুক্তিযোদ্ধার কথা এখন সাবরেস্টার। আমি কালকে বললাম, আমি এটা বলবো, নাম বলবো না। চ্যালেঞ্জ আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার এলাকায় বাড়ি, 5 বছর বয়স তার, মুক্তিযোদ্ধা। মামলা মকদ্দমা কইরা ওই সচিব খাদ্য ভবনের উল্টা পাশে একটা দেখবেন প্রশাসনিক ট্রাইব্যুনাল, ওখানে মামলা করতো। ওখানে আমার বলছে চলেন যশা, ওরা একটা টিম, এরকম হয়ে গেছে ভাই। এই আমল হয়েছে, এই আমল হয়েছে। আপনার কত সচিব ভাই মুক্তিযোদ্ধাই ছিল না, মুক্তিযুদ্ধ কোথায় চাকরি নিয়ে সব সম্পূর্ণ বেনিফিট নিয়ে রিটায়ার করে চলে গেছে। হয় নাই? এটা মুক্তিযুদ্ধ অপমান হয় নাই? হয় নাই? হয়েছে।
আপনি মুক্তিযোদ্ধার কোটায় অবশ্যই কোনো মুক্তিযোদ্ধারা পর তাদের সন্তানরা কোটা পাবে, থার্ড জেনারেশন কেন পাবে? এইটা নিয়ে একটা প্রশ্ন, এটা বিপক্ষে, এটা নিয়ে একটা প্রশ্ন, থার্ড জেনারেশন কেন পাবে? আপনি আকাশ সাহেব যে কথাটা বলেছেন 2022 সালে 5 থেকে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান এটা মামলা করেছিল। 7 জন। আমি 5 থেকে 7 জন বলি, 7 জন। লক্ষ মামলা রয়েছে, পট করিয়া এই মামলাটা রায় কারণটা কি জানেন? উনি যেটা বলছে যথার্থই বলেছেন। বেনজির, আজিজ, মতিউর, আসাদুজ্জামান, ড্রাইভার আবেদ, এটাকে ঢাকার জন্য এটা করেছেন। সর্বোপরি ভারতের সাথে যে গোলামি চুক্তি করেছে এটাকে ঢাকার জন্য করেছে। বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে, কাভার্ড ভ্যান যাবে, ওটার মধ্যে কি আছে জানতে পারবে না। এবং আমি মনে করি আজকে কোটা আন্দোলন যারা এই এরাই আমার বুকের উপর দিয়া ভারতের ট্রেন যেতে পারবে না, এটা প্রতিবাদ করা উচিত। আপনার মনে আছে নরসিংহ রাও প্রধানমন্ত্রী আপনার নেপাল মোংলা পোর্ট ব্যবহার করতে চাইল 22 কিলোমিটার ভারতের উপর দিয়ে একটা রাস্তা, বলছে নরসিংহ রাও এটা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে। আর আপনি কতগুলো ট্রানজিট দিয়েছেন, কি পান আপনি বলেন তো? প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমি ভারতকে যা দিয়েছি কোনোদিন বলবে না। আপনি চীনের সংক্ষিপ্ত করলেন কেন? যাওয়ার আগে আপনাদের এক মন্ত্রী বললেন দিল্লির সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক, ওনাদের সাথে আমার উন্নয়নের সম্পর্ক। আর মিয়া ওই যে কে জানি বলছে কয়েক হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস, সভ্য হইলে চীন, বুদ্ধি বিবেকে তারা বোঝে না। আমরা বলে ভারতের সাথে মিলে ব্যারেজ করো, চীন বলছে নাও, গেট আউট, নো করে রাজি হয় না। এই জনগণের দৃষ্টি উনি যথার্থই বলেছে অন্য খাতে নেওয়ার জন্য এই কোটা, এই রায়টা এখন দরকারটা ছিল কি? আপনার প্রধানমন্ত্রী 18 সাল বলছে না কোনো কোটা থাকবে না, বলে নাই? সেইটা উনি তো বলেছেন। আমি মনে করি কোটা সমাধান কোথায়? অবশ্যই এর সমাধান সরকার দিতে পারে, সরকারের কাছে নিবে দেশে। আপনার শিক্ষকদের আন্দোলন কি করলেন আপনারা? খন্দকার মাশিকুর রহমান জি, আমি পরে এসে শুনবো, আগে মনির ভাইয়ের কাছ থেকে কোটার বিষয়টা সামনে আসে। শিক্ষকরা একটা রাজনৈতিক দলের সাথে মিটিং করে নাই, আমি দেখি মিটিং করতে পারেনি কি? সরকারের সাথে মিটিং করেন। তিনিও সরকারের একজন মন্ত্রী, তার সঙ্গে কথা বলেছেন। মনিরুজ্জামান মনির, যেটি নিয়ে কথা বলছিলাম, ব্যাখ্যা আপনার দেয়া লাগবে না মিস্টার মাসুক, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্যই আন্দোলন কিনা, যেটি খন্দকার মাশিকুর রহমানের প্রশ্ন। মিস্টার মাসুক মানে সেই মন ইউ, সেই মন বিএনপি। কি কারণে বললাম? 71-এ যখন মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তখনও আওয়ামী লীগকে ভারতের দালাল বলা হয়েছিল। আজকের 21 শতাব্দীর যুগে গোটা দুনিয়ায় আমরা বলি উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এটা বলি না, বুঝি না। বলে কি বাংলাদেশের ভিতর থেকে ভারতের ট্রেন যাবে, কিন্তু বিএনপির বন্ধুরা এবং বিএনপির সিনিয়র নেতৃত্ব তারা বলে না যে বাংলাদেশ ভারতের ভিতর থেকে নেপাল ভুটান যাবে ট্রেন বাংলাদেশের, সেটা বলে না। তার মানে ওনারা ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট বোঝে না। বোঝে কি বাংলাদেশের সাথে ভারতের গোলামি চুক্তি। এই যে কথা 91 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বেগম জিয়া বক্তৃতা করেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি হবে। তো উলুধ্বনি কে করে আর কে নামাজ পড়ে না, কে রোজা রাখে না, কে ইসলামী হুকুমত মতো চলে না, এটা বাংলার মানুষ সকলে জানে। বাট কাম টু দ্য পয়েন্ট, মিস্টার আকাশ যেটা বলেছেন, আমি কয়েকটা জায়গায় আমি আপনাদের সাথে একমত। কোন কোন জায়গায় একমত? মুক্তিযোদ্ধা এর প্রকৃত তালিকা, এর সাথে আমি একমত। মুক্তিযুদ্ধ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অর্জিত বাংলাদেশ। এই জায়গাটায় যে বা যারা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে আপনি সেই আলোচনা নিয়ে আসতে পারেন। সেটা কারা করেছে, কখন থেকে শুরু হলো? জেনারেল জিয়া এরশাদের আমলে হয়েছে, বেগম জিয়ার আমলে হয়েছে, এবারের আমলেও হচ্ছে। আমি স্বীকার করছি, স্বীকার করে নিচ্ছি। আপনি বরঞ্চ ভয়েস রেজ করতে পারেন যে ভুয়া মুক্তিযোদ্ধা কারা। আমি একটা সংক্ষেপে আপনার একটা কথা বলি। 2009 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দ্বিতীয়বারের মতন দেশের প্রধানমন্ত্রী হলেন, দেশ সেবার সুযোগ পেলেন, আমার বাবা 2009 সাল বা 10 সালের দিকে সম্ভবত প্রত্যেক উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির একটা চেয়ারম্যান হয়েছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ করতে বলছিলেন। আমার বাবা চেয়ারম্যান ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।
বাবা 2014 সালের 23শে সেপ্টেম্বর মারা গেছেন। আমার 3টি চাচা, ওনারাও মুক্তিযোদ্ধা ছিলেন। আজকের যারা মুক্তিযোদ্ধা 8 বছর বয়স, 12 বছর তা না। আমার 2টো চাচা তখন এসএসসি পরীক্ষার্থী, আর একটা চাচা সংসার করতেন। আমার এই 3টা চাচাই মুক্তিযোদ্ধা ছিলেন, যে অর্থে আজকের মুক্তিযুদ্ধ অনেককে বানানো হয়। আমার বাবাকে ওনারা প্রেসার করেছিলেন যে তাদের যেন মুক্তিযোদ্ধা করা হয়। আমার বাবা বলেছিলেন তোমরা মুক্তিযোদ্ধা না। কেন মুক্তিযোদ্ধা না? আমরা তো আপনার জন্য অস্ত্রটার সাথে রাখছি, খাওয়াইছি, দৌড়াইছি। অনেক এই মুক্তিযোদ্ধার বাড়িতে যখন জ্বালাই পড়াই দিচ্ছে তখন আপনাদের ক্যাম্পে যাই আমরা খবর দিছি। আমরা তো সবই করছি। অমুক বাড়ির অমুকে তো মুক্তিযুদ্ধ হয়েছে, তার ভাই মুক্তিযোদ্ধা, সে সার্টিফিকেট বানিয়েছে। আমার বাবা বলছেন মুক্তিযুদ্ধ একটা মহান, এর মতন হাজার বছরের আমাদের বাঙালি জাতির অর্জন। এখানে তুমি সশস্ত্র মুক্তিযোদ্ধা না, তোমাকে সাহায্যকারী মুক্তিযোদ্ধা যদি সরকার কখনো বানায় সেখানে আমি সুপারিশ করতে পারবো, বাট মুক্তিযোদ্ধা হিসাবে সুপারিশ করতে পারবো না। একটা জাতির এর চেয়ে বড় অর্জন থাকতে পারে না। এটাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, আসুন তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। কিন্তু আপনি যে কোটার কথা বলছেন, কোটা মুক্তিযোদ্ধা না, এটা প্রতীকী হিসাবে এটা 1000 বছর চলবে। কেন চলবে? আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই, আপনাদের ভুল তথ্যের মধ্যে থেকে আপনারা বেড়ে উঠছেন। এই পরিসংখ্যানটা পেলে নিঃসন্দেহে আপনাদের ভ্রান্ত ধারণাটা চলে যাবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট 2020 অনুযায়ী 35 থেকে 39তম বিসিএসে 5টা নিয়োগ হয়েছে, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে প্রতি বছরই এখন বিসিএস নিয়োগ হচ্ছে, কোনো যানজট নেই। যেটা বিএনপির আমলে হয়েছিল 2002 সালে, ঢাকা কলেজের একটা হোস্টেলের বিশেষ একটা রুম ছিল, যেটা ছাত্রদল, বিএনপি এবং শিবিরের ছেলেরা ওখানে পরীক্ষা দিত এবং হাওয়া ভবন থেকে প্রশ্ন যেত। আজকের আবেদ আলী ওটাও কিন্তু হাওয়া ভবনের তৈরি। আজকের এই আবেদ আলীকে 2014 সালে আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে সরিয়ে দিয়েছিল। আমি ওই জায়গাটা আসছি, তার আগে আমি আপনাকে বলে যাই। মোট নিয়োগ 14,813 জন, মেধা কোটা 9,818 জন, 66.2%। জেলা কোটা 2,124 জন, মহিলা কোটা 1,426 জন, মুক্তিযোদ্ধা কোটা মাত্র 1,298 জন, পার্সেন্টেজ গড়ে 8.7%। আমার সংবিধানে আছে 30%, আমার এখানে হচ্ছে 8.7%। অর্থাৎ এই যে 14,813 জন, সেখানে মেধার কোটায় কিন্তু পাচ্ছে সবচেয়ে বেশি 9,818 জন। তাহলে তার মানে হলো এই মুক্তিযোদ্ধার কোঠার যখন না পাওয়া গেছে, তখন কিন্তু নিচের দিকে যারা সিরিয়াল তাদেরকেই নিয়েছে, মেধার কোঠায় নিয়েছে। এখন আসেন, এই যারা মুক্তিযোদ্ধা সন্তান তারাও মেধায় কিন্তু রিটার্নে টিকে তারপর চান্স পেয়েছে। এই যে বিএনপি জামাত সেবক কেন কই, রাজাকার শাবক কেন বলি, ওরা এমনভাবে এই কোটাটাকে উপস্থাপন করে, বুঝায় যেন আকাশ মুক্তিযোদ্ধার সন্তান, তাকে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সামনে এসে দিয়ে গেছে। না রে ভাই, তা তো নয়। আমার বাপ, আমার ভাই, আমার ভাইগনা, নাতি, আমার বাবার, আমার বড় বোনের ছোট ছেলে, সে এসআইতে পরীক্ষা দিল, রিটার্নে পাস করে নাই। কই আমার ভাগ্যের তো চাকরি হলো না, আমার ভাগ্যের তো চাকরি হলো না। কি অদ্ভুত কথাবার্তা এই বিএনপি জামাতরা বলে। এরপর আসেন, জি এদেশে মনে ভাই আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার হাতে একদমই সময় না, আমরা একটা বিরতি নেই, বিরতির পর আবার শুনবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আকাশ, আলোচনা শেষ করতে চাই। কোটা আন্দোলনের গতিপথ বা যে অবস্থা এখন, আপনার কি মনে হয় যে এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের তোলপাড় তৈরি করতে পারে কিনা, কোনো শঙ্কা আছে কিনা? যেটি মনিরুজ্জামান মনির কিন্তু এরই মধ্যে বলেছেন যে বিএনপি কি চায়। ধন্যবাদ। আমার কাছে এখনও সেরকম কিছু মনে হচ্ছে না। দেখেন, বিরোধী দল হয়তো তার ফায়দা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যারা কোমলমতি শিক্ষার্থী রাস্তায় নেমেছে, তারা করে তাদের হৃদয়ের দাবি নিয়ে রাস্তায় নেমেছে, এবং তারা চাচ্ছে যে মেধার ভিত্তিতেই একটা কোটা আন্দোলন যারা করছে, তারা করে চাচ্ছে না যে কোটা বন্ধ হয়ে যাক, তারাও চাচ্ছে একটা যৌক্তিক সমাধান চায়। জি, যৌক্তিক সমাধান, যে এখনো 56% কোটার প্রয়োজনীয়তা আছে কিনা। সরকার করলে এটা সুশীল সমাজের সাথে, বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে বসতে পারে, এবং যারা মুভমেন্ট করছে স্টুডেন্ট, তাদের সাথে বসতে পারে, বসে করলে একটা যৌক্তিক পর্যায়ে যেতে পারে। তা না করে করলে সরকার এটাকে জিয়ে রাখছে। জিয়ে রাখার পিছনে তো আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে দেখেন, সরকার তো দেখতেছে যে বিভিন্ন যে দুর্নীতিগুলি ধরা পড়ছে, সেগুলিকে ধামাত চাপার দেওয়ার জন্য করলে সরকার এটাকে উস্কানি দিচ্ছে, এবং সরকারই জিয়ে রাখছে। বিরোধী দলের উস্কানি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। দেখেন, এই যে আপনার
সরকারের বিভিন্ন একজন এডিসি চট্টগ্রামের দেখলাম কামরুল ইসলাম, তার আপনার সম্পত্তির পাহাড়, স্ত্রীর নামে 5টি জাহাজ। স্ত্রীর নামে 5টি জাহাজ। দেখেন আমাদের স্ত্রীদের কিছু দায়িত্ব আছে, পুলিশের না, আমি ফরম্যাটেড অফিসার। আমি বলি যারা আমাদের ঘরের ওয়াইফ তাদেরও দায়িত্ব আছে। আপনার স্বামী কোত্থেকে এত টাকা পয়সা কামাচ্ছে, গুরুত্বপূর্ণ। তা আপনি কি দেখবেন না? আপনার নামে একটা বাড়ি করে দিচ্ছে সরকারি চাকরিজীবী, আপনার নামে জাহাজ কিনে দিচ্ছে, পর্যটন কেন্দ্র বিশাল করে দিচ্ছে। আপনার একবার প্রশ্ন জাগে না আমার একজন হাজব্যান্ড পুলিশের একজন এডিসি, পুলিশের এসপি, এত টাকা কোথায় পাচ্ছে? আপনি কিভাবে এতগুলি রিসোর্টের মালিক হচ্ছেন? আপনি কিভাবে 5টা জাহাজের, একবার আপনার হাজবেন্ডকে রাত্রে প্রশ্ন করলেন না? আপনার স্ত্রীদের আপনার এই নৈতিক অধপতনের জন্য স্বামীরা করলে বিপদে যায়, এটা করলে মানতে হবে। সমাজের অবক্ষয়। আলোচনা শেষ করতে চাই ডাক্তার আকাশ, আমি হাতে সময় এখান নেই। থেকে আমাদেরকে ফিরতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই। আরেকটা মিনিট, খন্দকার মাসুকুর রহমান। পারিবারিক বিষয়, আরেকটা জিনিস বলে নেই, ভালো পয়েন্টের সাথে আরেকটা জিনিস দেখেন, সমাজে অবক্ষয় কেন বলছি, দেখেন ইলেকশনের আগে দেখলাম ডিসিএসপিরা যেভাবে বক্তৃতা দিল, তার পদে থেকে কি দিতে পারে? এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে। আপনার প্রধান বিচারপতি ওই দিনকে বললেন যে টক শোতে যারা কথা বলেন তারাই সব জানেন, বাকিরা কিছু জানেন না। আকাশ, আমরা একটু এই যে সাংবিধানিক হাতে সময় নেই, আমরা মাসুকুর রহমান, খন্দকার মাসুকুর রহমান। এত এই চারিদিকে পেপার পত্রিকা মিডিয়া সোশ্যাল মিডিয়া খুললে এত অবক্ষয় সমাজে সব জায়গায়, এরপর একটা ভালো খবর আছে, না বললেই নয়। 93 দুর্যোগ ব্যবস্থাপনার ডিজি রিটায়ার্ড করেছেন। তিনি লিখেছেন, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো গাড়ি নাই, আমার কোনো ফ্ল্যাট নেই, আমার কোনো জায়গা নাই, আমার 2টি সন্তান, এটাই আমি পড়াশোনা করে, এরাই হবে দেশের সম্পদ। আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে স্যালুট জানাই। উনি যে কথা বলেছে, এটা ড্রাইভার, আমি ওই আবেদের বাড়ি আমি ফোন করলাম তার আশেপাশে, ও যখন 2.5 কোটি 3 কোটি টাকা বাড়ি করে, তোমরা প্রশাসনকে জানাইলে না কেন? ওয়াই কোথেকে আসলো? হ্যাঁ, ও ছেলে যে লাক্সারি জীবন, পুলিশের আইজি হারুন আমার একর সাথে ছবি, ড্রাইভারের ছবি একর কাছে, এখানে আমরা ডিআইজি হারুনের সাথে ছবি, আসুজ্জামানের সাথে, অমুকের আইজির সাথে না, বিএনপির নেতাদের সাথে ছবি আছে। ভাই আছে, বিএনপি আওয়ামী লীগ বিএনপির নেত্রীদের সাথে ছবি বিএনপির আছে সাথে দেখলাম। ছবি আছে বলে সে ভালো লোক তা না। আমি বলি এটা সমাজে পছন্দ ধরেছে। আমি আপনাকে বলি যে এরা আমি কোটার ব্যাপারে সমাধান করতে চাই, এইভাবে বলতে চাই। দেখেন ইমরান এই সরকার একজন আইছিল পাগল নাকি শাহবাগে, ভাই প্রথম দিন আমি ওখান দিয়ে যাই, 3-4টা লোক দেখছি। এতদিন শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় বন্ধ করে রাখছেন, আপনি বলছেন যে জনগণের দুর্ভোগ হয়। আপনার শুক্রবার ঢাকা শহরে যে বৃষ্টি হলো, প্রাকৃতিক দুর্যোগ, সেটা শুক্রবার অনেকের অফিস আদালত বন্ধ। আমি গেলাম স্কাউট মার্কেটে, ওর চেক বই, নিচতলা, আলমারি ঠালমা সব ধ্বংস হয়েছে। এটা দুর্ভোগ না? তাহলে সেই ইমরান সরকারকে বাধা দিয়েছেন, দেন নাই। আমি মনে করি এই সব সমস্যা টেবিলে সমাধান করতে হবে। সরকার অতি সত্বর এই কোমলমতি ছাত্রদের চিন্তা করে সুষ্ঠু আলোচনার মাধ্যমে কোর্ট দরকার নেবে। আরে কোর্টের রায় তো দেশ স্বাধীনও নাই, কোর্টের রায় এরশাদের পতন হয় নাই। কোর্টের 14, 18, 24 এরকম একটা অনির্বাচিত সরকার, কোর্ট তো রায় দেয় নাই তাদের বিরুদ্ধে, দেয় নাই তো। কোর্টের রায় সঠিক করে আপনি কোর্টের বিরুদ্ধে মিছিল করেন নাই? আপনি কাদের মোল্লার রায়ের পর এমনি সব মিছিল করছে না? আপনার সাজাদ চৌধুরী, মরহুম সাজাদ চৌধুরী, নাসিম সাহেব হাইকোর্টের দিকে লাঠি মিছিল করেন নাই? সেই সময় কোনো অপমাননা হয় না? আর কোর্টের রায়ের বিরুদ্ধে আপনার শাহবাগের মতো জায়গায় সর্বশেষ সেখানে যা হয়েছে, অসামাজিক কার্যক্রম হয়েছে, গোয়েন্দাদের রিপোর্টে সব আছে, তা সেখানে তো আপনি বন্ধ করেন নাই ভাই। অত বড় গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানেও তারে আপনার সেরাটনে অমুক জায়গায় নিয়ে খাওয়াইছেন ভাই। জি, আলোচনা শেষ করবো। আমি সর্বশেষ বলতে চাই যে সরকারের শুভবুদ্ধি উদয় হবে, আমরা একটু এর সমাধান হাতে একদমই সময় নেই, এর সমাধান তারা অতি সত্বর করবে। এই ছাত্ররা ক্লাসে ফিরে যাও, এটাই আমাদের ছেলে মেয়ে, আমরা সেটা আশা করি। জি, মনিরুজ্জামান মনির, খন্দকার মাসুকুর রহমানের যে প্রত্যাশা আপনি শুনলেন। না, আমি বেশ কিছু জায়গায় তো আমি ইতিবাচকভাবেই আমি প্রথমত বলছি যে আমরা কোটা সংস্কার হতে পারে, এটার সাথে আমি একমত। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে কোটা নেই এটা ভুল। কোটায় আমার পাশের দেশ ভারত, আমার চেয়ে তার অগ্রগতি বেশি, এখনও 59%। কোটার সমাধান ওখানেও কিন্তু সুপ্রিম কোর্টের রায় আসছে। বাংলাদেশে শুধুমাত্র যে আজকের একটি রায়ের একটা অংশ আসলো তা নয়, স্বয়ং ভারতে আছে, আমাদের পাশের দেশ,
যেটা গোটা তাবৎ দুনিয়ায় গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত ভারতের। সেই এগুলো ভারতেও আওয়ামী 59% লীগের আছে। এটা দোষ। আসবে, এক আমরা শেষ তো- করছি উদাহরণ যে- দেন। আরে ভাই, ভারতে তো 154 জন বিনা প্রতিনিধি হয় না। আরে ভাই, দিনের ভোট রাত্রে ভাই, হয় না। ভাই আপনি শেষ সময় আপনি অন্যদিকে সময়টা নিয়েন না please। দিনের ভোট রাত্রে হয় না এরপর ভারতে। আসেন। সেটা বল না কেন? এরপর কোনো আসেন। দেশে তো এটা নাই। নারীর ইউরোপিয়ান আমি এটা আমি ইলেকশন হয় না ভাই। মুক্তিযোদ্ধা তো নাই। ভাই ইউরোপীয় ভুয়া মুক্তিযোদ্ধা নাই। এটা আপনারা বাবা খাটো হয়। ইউরোপীয় ইউনিয়নে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আমি ইউরোপীয় নিলাম। ইউনিয়নে আপনার বাবা এখনো খাটো হয়। আপনার 44% চাচা খাটো হয়। নারীদের কোটা আছে। 44%। তথ্য ডেটা নিয়ে কথা বলতে হবে। স্বয়ং আমেরিকায়ও একটি কোটা আছে, বিশেষ কোটা। চীনে কোটা তো আছে। সংখ্যালঘুদের জন্য কোটা আছে। আবার তো সেই আমার দেশে দেশে গণতন্ত্র পিছিয়ে আছে। পড়া জনগোষ্ঠীর জন্য আজকের কোটা দেন, কোটা কত? নিষেধ তো নাই। এক সেকেন্ড, নাই। মিস্টার ভুয়া আকাশ। মুক্তিযোদ্ধার সন্তান মিস্টার কোটা আকাশ, পাক, এটা তো আমরা চাই না। এক সেকেন্ড। এই যে বাংলাদেশ সেই দেশে তো বাংলাদেশ বিনা আলোচনার ভোটে টেবিলে নির্বাচিত হয় না। আলোচনার টেবিলে ভাই, হয় বিনা না। ভোটে সেটা নির্বাচিত দিচ্ছেন হয় কেন না। মহান আপনারা? মুক্তিযুদ্ধের মধ্যে বিনা থেকে ভোটে হয়েছে। নির্বাচিত হয় না। আপনি যদি ডিস্টার্ব করেন এরপর কিন্তু আপনি কোনো না, এটা তথ্যের কথা disturb বলতে না, পারবেন না। সঠিক কথা। আমার কথাটা হলো এটা ডিস্টার্ব বাংলাদেশের কোটা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিবিদ। আরে ভাই, বাংলাদেশের রাজনীতিবিদের নির্বাহী- সংখ্যা কি? বাংলাদেশের আমি একটা হাইকোর্টে বিষয় কি আদালতের রায় দিয়েছে? আমার কথা শেষ একদলীয় করতে। শাসন ব্যবস্থা, আরে ভাই, এটা শেষ এক ব্যক্তির করতে। শাসন ব্যবস্থা, আপনি- একদলীয় সংসদ, আপনি তো এটাকে এরা decision নেবে। negatively- Who are them? তাদের negatively রায় দিছে কিনা? ওখানে বসে তাদের বলতে পারেন না, এই 5% ক্ষমতা দিছে হবে। কে? জনগণ ভোট দেয়- এটা কেউ দিছে? জনগণ দেয় নাই। অবশ্যই জনগণের ম্যান্ডেটের না, মধ্যে দিয়ে জনগণের সংসদ। mandate এই সরকারের মধ্যে নাই। জনগণের ম্যান্ডেটের মধ্যে সরকার। এই সরকার আপনি- জনগণের সরকার নয়। আপনি যদি এইগুলা বলিয়া চিৎকার চেঁচামেচি করেন, তার মধ্যে থেকে কোনো কথা যাচ্ছে না। আমি একটা কথা বলি আপনাকে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার, আমরা কোথায় যাবে? কথা যাবে কোথায়? কথা শেষের পরিবর্তন থাকবে। সরকার আবার আপিল করেছে রায়ের বিরুদ্ধে, সেখান থেকে সেটা বের হয়ে আসে। আরে যারা এখন জনগণের আপনারা প্রতিনিধিত্ব বলতেছেন করে না, কি, তাদের মুখে গণতন্ত্র দুর্নীতিকে মানে আড়াল করার জন্য নয়। তাই যদি হতো তাহলে বঙ্গবন্ধু সুকন্যা জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সামনে তার পিয়নের 400 কোটি টাকা এবং তাকে আইনানুগ ব্যবস্থার জন্য বলেছে, গ্রেফতার করার জন্য বলেছেন। আমরা এই আজিজ বলেন, আরে ভাই, বেনজির বলেন, আপনি কেন মতিউর বলেন, আপনি- আবেদ আলী বলেন, এই আবেদ আওয়ামী আলী লীগের কোথা থেকে নেতা MP তৈরি? মন্ত্রীদের কথা বলেন না এই কেন? আবেদ আলী কোথা থেকে আরে তৈরি? ভাই, MP মন্ত্রী এই তো আবেদ বেনজির আলী এখন কাছে তৈরি বসছি। BNP আরে ভাই, হাওয়া MP ভবন মন্ত্রীর থেকে। কথা বলেন। MP মন্ত্রীরা যে লুটপাট করছে, শোনেন, আপনি বলেন না কেন? আমি আমাদের নাম ধরে দলের বলে দিতে পারি। আমাদের দলের আপনি- সভানেত্রী, না, আমাদের সিনিয়র নেতা আপনি মাহবুব আলম হানিফ, 9 থেকে- আমাদের বাহাউদ্দিন আছে এই 9 থেকে পার্লামেন্টে হিসাব টু করেন। দ্য পয়েন্টে দুর্নীতির বিরুদ্ধে কথা যে বলতে। ভাই, মনিরুজ্জামান আপনাদের মনির, সেই সাহসটাই, এই খন্দকার দুর্নীতির বিরুদ্ধে মাসুদুর কথা রহমান, বলতে। আরে রোমান তারেকের বিরুদ্ধে ডাক্তার। কথা বলেন বাংলাদেশে। তারেক হলো তো তাদের দুর্নীতির দুর্নীতি করছে কি তারা বলেন? দুর্নীতির যারা বাবা। দুর্নীতির কথা মুস্তাফিজুর রহমান পার্লামেন্টে আকাশ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনিরুজ্জামান মনির এবং খন্দকার মাসুকুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রেখে লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।